আপনার এই যত কিছু আপনি আইন দেখছেন, এই যে দেখছেন পার্লামেন্ট, এই যে দেখছেন কোর্ট, এই যে দেখছেন ইলেকশন কমিশন, এই যে অ্যাসেম্বলি, এই সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে আছে একটি আইনের উপর। সেই আইনটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান। সংবিধানের উপর দাঁড়িয়ে। সংবিধানটা যে এসআইআর এর নামে ইলেকশন কমিশন যা করছে, তাদের এই করবার অথরিটি কিন্তু নেই। তারা বলে নিজেরা বুঝতে পারছেন না, ইলেকশন কমিশন বুঝতে পারছেন না, তাদের যে আধিকারিকরা যে তারা যা করে যাচ্ছেন এগুলো করার অধিকার তাদের কিন্তু নেই। তাহলে আপনি যে কথা বলছেন তাদের অধিকার নেই, তাহলে আমরা সুপ্রিম কোর্টকে দেখেছি অনেক জায়গায় তারা নিজেরা মামলা তারা নিজেরা করে যে অধিকার আছে কি নেই, তুমি এটা করতে পারো না, এটা নিয়ে তো সুপ্রিম কোর্ট চুপচাপ। চুপচাপ আপনি এমন চুপচাপ, অনেকেই চুপচাপ, তা আমি চুপ নই, আমি কিন্তু গেছি। একদম ঠিক কথা বলেছেন, শুভ করে করা উচিত ছিল। আমি তো এখনো বলবো, আমি তো এই দেশের নাগরিক তো 100%, আমি সেইভাবেই বলছি যে একটু শুভ করে করা উচিত ছিল। শুধু সুপ্রিম কোর্ট না, হাইকোর্টও করতে পারতো, কেন করেনি আমি কি করে বলবো? তারা করেননি। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। আমার অনুষ্ঠান যারা একটু নিয়মিত দেখেন, ডক্টর সুবোধ রায়ের সঙ্গে তাদের আলাপ আছে, আর যারা এর আগে আমাদের অনুষ্ঠান দেখেননি, এবার প্রথম দেখছেন, তাদের একটু ডক্টর রায়ের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার। প্রথমেই সুবোধবাবু আসলে মস্কো ইউনিভার্সিটির ওখান থেকে পিএইচডি করেছেন নিউক্লিয়ার ফিজিক্সের ওপর। তারপর তার ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা সম্পর্কে তিনি একটু পড়াশুনো, একটু নিজের জানা বোঝার জায়গা থেকে বুঝেছেন যে আমরা কিরকম যেন একটা ঘোরের মতো আছি, একটা আচ্ছন্ন অবস্থায় আমরা আছি, সেটা হচ্ছে গণতন্ত্রের আচ্ছন্নতায় আছি আমরা। তো উনি তখন ল পাশ করলেন এবং সুপ্রিম কোর্টেও একজন আইনজীবী হিসেবে কাজ করছেন। আর এই মুহূর্তে যার জন্য এই আজকের অনুষ্ঠানটা করা, সেটা হচ্ছে যে ডক্টর রায় সোজাসুজি সুপ্রিম কোর্টে একটা চ্যালেঞ্জ জানিয়ে মানে একটা আবেদন করেছেন, রিট পিটিশন যাকে বলে। সেটা হচ্ছে গিয়ে এসআইআর, এই ফর্ম, যে ফর্মটা নির্বাচন কমিশন আমাদের বিলি করেছেন, সেই ফর্মটা উনি বলছেন আগাগোড়াই ভুল। সুতরাং এই ফর্মটা দিয়ে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছুই হয়নি। বিষয়টা অনেকটা ঘোরালো পেঁচালো, কেন আপনারা নানান রকম জায়গা থেকে দেখছেন যে প্রথম তো চিন্তা ছিল যে নাম উঠবে কি উঠবে না, পর্বটা তো গেল, একটা খসড়া তালিকা সামনে মানে প্রকাশ হয়েছে, পার্মানেন্ট একটা আসতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম অনেকের এসেছে, অনেকের আসেনি। যারা অনেক দিন ভোট দিচ্ছেন তাদেরও নাম নেই, তাদের কাউকে কাউকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আমাদের এখানে একটি বিরাট সংখ্যক, অর্থাৎ 294টা বিধানসভার আসনের মধ্যে অন্তত 80-90টা আসনে যারা ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে যে তারা অধিকাংশ নামই তাদের বাতিল হতে যাচ্ছে। মানে যদি আপনার ধরে রাখুন 30 লক্ষ বা 35 লক্ষ বা 40 লক্ষ মতুয়া ভোট বাদ যায়, এক এক পরিবারে যদি আমরা 3 জন করে সদস্যও ধরি, তাহলে প্রায় 1,20,25 লক্ষ, মানে 1.5 কোটি লোকের মানুষের নাম বাদ হয়ে যাবেন, তারা এখন ভোট দিতে পারবেন না। আবার বলা হচ্ছে এবার ভোট দিতে পারবেন না হয়তো, কিন্তু সামনের বার ভোট। সুবোধবাবু, প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি দিল্লিতে গিয়ে এরকম একটা মামলা আপনি করেছেন, যেটা বোধহয় গৃহীত হয়েছে মামলাটি। সেটি হচ্ছে যে এসআইআর এর যে ফর্ম দেওয়া হয়েছে, সে ফর্মটি ভুলে ভরা, এবং তার সঙ্গে বোধহয় যে এর আইনত ব্যাখ্যাটা কি, যে এসআইআর ফর্ম সই করানো হচ্ছে, কি ব্যাপারটা কি, এটা আপনি কি বলতে চেয়েছেন, মানে কি বা লিখেছেন, এবং আপনার বক্তব্যটাও কি আমাদের দিগদর্শনের দর্শকদের একটু বলুন। আমি প্রথমেই বলি, আমি যেটা ফাইল করেছি সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আচ্ছা। তো এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন
যেটা আমি জমা দিয়েছি তার এগেনস্টে আমাকে একটা ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে। এটাকে বলে ডায়েরি নাম্বার। এর মানে হলো ব্যাপারটা বা ম্যাটারটা সিস্টেমের জুডিশিয়াল সিস্টেমের মধ্যে ঢুকেছে, কিন্তু এবারে একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা ফলো করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কী করবে, এই মামলাটাকে লিস্টে আনবে। আমি এখন সেই লিস্টে আনবার অপেক্ষায় বসে আছি। কিন্তু যেহেতু আমাকে একটা বা এই মামলাটা একটা রিট পিটিশন হিসেবে ডায়েরি নাম্বার অ্যালটেড হয়েছে, অর্থাৎ মামলাটা এখন সাবজুডিস। আচ্ছা, তো আমি এই বিষয়ে আমি কি বলেছি বা আমার কি বক্তব্য হবে সেটা আমি এত ডিটেলসে এখানে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সাবজুডিস বলে আইনি একটা বাধা আছে। বেশ, কিন্তু আমি একটা সাধারণভাবে বলতে পারি, এই এসআইআর নিয়ে অনেক মামলা হয়েছে, সুপ্রিম কোর্টেই অনেক মামলা আছে, কিন্তু আপনি আমাকে এই প্রশ্ন করতে পারতেন যে তাহলে আমি একটা কি করলাম। মামলা তো অলরেডি হচ্ছে, এসআইআর এর বিরুদ্ধে তো অনেকেই বলেছে, সেটাই আমি বললাম আপনার মামলার বিষয়বস্তু। আমি কেন আমার যাওয়ার কারণ একটা হচ্ছে, এই যে পাবলিক ইনভেস্টিগেশন করবে যে তার কারণটা কি? কারণ হচ্ছে আমার কারণটা এই যে আমরা সবাই জানেন ফান্ডামেন্টাল রাইটস বলে একটা ব্যাপার কনস্টিটিউশনে আছে। ফান্ডামেন্টাল রাইটস মানে এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যদি কোনোভাবে ভায়োলেটেড হয়, মানে স্টেট যদি ভায়োলেট করে, তাহলে আমরা তার এগেনস্টে আর্টিকেল 32-তে কনস্টিটিউশনে সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটাকে উত্থাপন করতে। বেশ, কিন্তু সবাইকে করতে পারবেন না, সবাইকে করবেন তা নাও হতে পারে। অথচ কনস্টিটিউশন কিন্তু আমাদের একটা দায়িত্ব দিয়েছে, সেইটা কিন্তু অধিকাংশ মানুষই আমরা জানি। সেই দায়িত্বটা হচ্ছে দেওয়া আছে আর্টিকেল 51A, তার নাম দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ। মানে আমাদের যেমন মৌলিক অধিকার আছে, তেমনি আমাদের কতগুলো মৌলিক দায়িত্বও আছে। সেই দায়িত্বের মধ্যে একটা হচ্ছে এইচ সাবক্লজে দেওয়া আছে, আর্টিকেল 51-এর এইচ ক্লজটা এরকম দেওয়া আছে যে আমাদের চোখে যদি আমরা যেন সবসময় ভিজিল্যান্ট, আমরা যেন জিনিসগুলোকে ভালো করে দেখি যা হচ্ছে দেশে। যদি দেখা যায় যে কোনো একটা জিনিস আইনসঙ্গত হচ্ছে না, কোনো একটা জিনিসের মধ্যে কোনো জটিলতা আছে, এবং যদি মনে হয় যে সেই জটিলতা দূর করা উচিত, তাহলে আমাকে অ্যানালাইজ করতে হবে, আমি জটিলতা যে আছে সেটা প্রথমে বুঝতে হবে। শুধু এইখানে থেমে থাকলেই হবে না, আমাকে রিফর্মও করতে হবে। অর্থাৎ এর জন্যে, এর প্রতিকার করার জন্য যা যা করণীয় আমাকে সবই করতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা শুধুমাত্র সুভদ্রার দায়িত্বের মধ্যে পড়ে তা না, এটা ভারতবর্ষের 140 কোটি লোক যারা আছেন প্র্যাকটিক্যালি সবার দায়িত্বই এটা পড়ে। তা আমি সেই সবার দায়িত্বের মধ্যে আমিও একজন নিশ্চিত, আমি অপেক্ষা করছিলাম এটা কেউ করেন কিনা। কিন্তু আমি দেখলাম যে অনেক মামলাই হয়েছে, কিন্তু এই রকমভাবে পয়েন্ট আউট করে কেউ সুপ্রিম কোর্টে আবেদন করে এখনো পর্যন্ত আমার জানা করেছিল। তো আমার মামলাটা উঠবে, শীঘ্রই উঠবে, তখনই আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এসআইআর নিয়ে যে কথা হচ্ছে, স্পেশাল তার আগে জানতে চেয়েছি আপনি মামলায় কি জানতে চেয়েছেন, কি মানে বিষয়টা একটু ছোট্ট করে বলুন যে মামলায় আপনি কি অভিযোগটা রেখেছেন, আমার কার বিরুদ্ধেই বা করেছেন? আমি কারোর বিরুদ্ধে কিছু করিনি, আমি খালি করেছি যেটা জানতে চেয়ে এই প্রসেসটা, এই যে এসআইআর প্রসেসটা যে চলছে, এই প্রসেসটা আদৌ চলতে পারে কি। আচ্ছা, আমি তার জন্যে কতগুলো কোয়েশ্চেন সব ল দিয়েছি। আচ্ছা, এই আমার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো লয়ের কোয়েশ্চেন। আচ্ছা, এটা এমন নয় যে উনি এটা ঠিক করেননি, তিনি এটা অন্যভাবে করতে পারতেন, এই ধরনের কোনো কোয়েশ্চেন নয়। এখন বিষয়টা যেটা দাঁড়িয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছিল যে আমাদের ভোটাধিকার থাকবে তো। এই ভোট দেওয়ার অধিকার নির্বাচন কমিশন বিজ্ঞাপন দিয়ে আমাদের মাথায় যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার হচ্ছে নাগরিকের একটা অধিকার। এখন আমি নাগরিক, তাই আমি ভোট দিতে পারছি। তাহলে এই এসআইআর এর মধ্যে দিয়ে যে নাগরিক কি নাগরিক নয়, যেটা সরকার বিবেচনা করে দেখবেন
ইলেকশন কমিশন দেখবে যে এরা আইনত ভোটার হতে পারেন কি না বা পারেন না, এগুলো বিচার করার পর যদি নতুন করে এই নাগরিক কি নাগরিক না এই বিচারের জায়গাটা চলে আসে, তাহলে বলতে হয় যে এতদিন ধরে ওই যে 2003-এ শেষ পর্যন্ত যেটা হয়েছিল বলা হচ্ছে এসআইআর হয়েছিল, তো 2003-এ কোনো এসআইআর হয়েছিল? এছাড়া তো পশ্চিমবঙ্গ কখনই হয়নি, এইবারই তো প্রথম। হ্যাঁ। তাহলে এই এতদিন যারা ভোট দিয়ে এলেন তারা নির্বাচিত করলেন কাউন্সিলর, তারা নির্বাচিত করলেন পঞ্চায়েত, তারা নির্বাচিত করলেন বিধায়ক, তারা নির্বাচন করলেন সাংসদ, এবং সেই সাংসদের দ্বারা নির্বাচিত হলো প্রধানমন্ত্রী, সেই বিধায়কদের দ্বারা নির্বাচিত হলো মুখ্যমন্ত্রী। তাহলে পুরো ব্যাপারটাই কি দাঁড়াচ্ছে তাহলে নাগরিকের জায়গা থেকে? অ্যাকচুয়ালি আমার না মাঝে মাঝে খুব অট্টহাসি করে ইচ্ছে করে, করতেই পারেন। কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটা কিসের উপর দাঁড়িয়ে আছেন জানেন তো? দাঁড়িয়ে আছে এটা ছিল ভয়েড। ভয়েড মানে কিছুই নেই, কিছুই নেই, তার উপরে দাঁড়িয়ে আছে এই পুরো সিস্টেম। তাই আমাদের আজকে কিছুই নেই। এটা কি জিনিস? আপনি যখনই বলছেন নির্বাচন কমিশন ঠিক করছে, কি যেন করছে, নির্বাচন কমিশন কোনো কিছুই ঠিক করছে না। নির্বাচন কমিশনের ঠিক করার যে দায়িত্ব যেটা দিয়েছি আমরা অ্যাজ ইফ থ্রু দি কনস্টিটিউশন, সেটা হচ্ছে কনস্টিটিউশন তো আমরাই বানিয়েছি, ওর তো আকাশ থেকে আসেনি, তাই না? তাহলে আমরাই বানিয়েছি কনস্টিটিউশন, তাহলে আমরাই দায়িত্ব দিয়েছি, যা কিছু দায়িত্ব পেয়েছি দিয়েছি আমরা মানুষ। তা আমরা কোথায় বানিয়েছি? নাগরিক কমিটি একটা তৈরি করেছে কে? জনগণ তৈরি হয়নি। এটা তো পরের কথা, ওখানে তুমি আসেনি। আচ্ছা বলুন। আমি ধরে নিচ্ছি যে এই সব কিছু ঠিক আমরাই করেছি, তাহলে তো আমরাই দিয়েছি দায়িত্ব দিয়েছি আমরা ইলেকশন কমিশন। কি দায়িত্ব দিয়েছি? যে যারা ভোটাধিকার, যারা ভোট দেবেন তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, এই সমস্ত জিনিসগুলো উনি দেখবেন। ওরা একটা লিস্ট তৈরি করবেন, যারা কারা কারা কোন কোন বুথে কারা বা কোন কোন বিধানসভায় কারা গিয়ে ভোট দেবেন ইত্যাদি ব্যাপারগুলো উনি দেখবেন। কারা মারা গেছে সেই নামগুলো বাদ। এর মধ্যে কিন্তু নাগরিক আর অনাগরিকের কথাটা আসছে না ইলেকশন কমিশনের। এই জন্যে যে জিনিসটা আমরা আদৌ ভাবছি না, সেটা হচ্ছে এই কোশ্চেনটা করার কথা অথরিটি নেই, কোশ্চেনটা করার প্রয়োজনই নেই। কারণ হচ্ছে একমাত্র যিনি নাগরিক তিনিই ভোট দিতে পারবেন, যিনি নাগরিক নন তিনি কোনো কন্ডিশনেই ভোট দিতে পারবেন না। সেই এলিমেন্টারি ব্যাপারটা আমরা কেন বুঝতে পারছি? তাহলে সেই যদি কথাটা হয়, তাহলে এতদিন যারা ভোট দিয়ে এলেন এখন বিভিন্ন এলাকা থেকে শুনে যাচ্ছে এত লক্ষ নাম বাদ যাবে, এত লক্ষ নাম বাদ যাবে, এত হাজার নাম বাদ যাবে, কেন্দ্র অনুযায়ী বুথ অনুযায়ী বাদ চলে যাচ্ছে নামগুলো। তারাই তো এতদিন ভোট দিয়ে নির্বাচিত করে এসছেন তাদের সদস্যদের। তাহলে সেই ভোটাধিকারে তারা যারা দায়িত্বে এসছেন, তাহলে সেই দায়িত্বগুলোও তো আপনি যে ভয়েড নাকি শব্দটা ব্যবহার করলেন সেটার মধ্যেও তো চলে যেতে পারছে। তাই যদি সেই ভয়েড যদি শুরু করেন তাহলে তো ভয়েড একেবারে গোড়ায়। আপনার এই যত কিছু আপনি আইন দেখছেন, এই যে দেখছেন পার্লামেন্ট, এই যে দেখছেন কোর্ট, এই যে দেখছেন ইলেকশন কমিশন, এই যে অ্যাসেম্বলি, এই সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে আছে একটি আইনের উপর। সেই আইনটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান। সংবিধানের উপর দাঁড়িয়ে। সংবিধানটা আছে কি? ঠিক। আপনি এই যে ৭৭-৭৮ বছর বাদ এই প্রশ্ন তুলছেন যে সংবিধান আছে কি, সংবিধানের ওপর দাঁড়িয়েই তো সমস্ত কিছু ব্যবস্থাটা চলছে। ঠিক অ্যাজ ইফ মুশকিলটা হচ্ছে এইখানে। এই কোশ্চেনটা আমি এখন তুলছি না, এই কোশ্চেনটা আমি অনেক বছর আগে থেকেই তুলছি। আচ্ছা, ভারতের সংবিধানটা আপনি পেলেন কি করে? যে সংবিধানের উপরে ভিত্তি করে সমস্ত কিছু হচ্ছে। আমি বলতে চাইছি একটা কথা, বলুন তো, এই যে মনে করুন দেশ, একদম আপনি নাগরিক কিনা, সিটিজেন মানে নাগরিক কিনা, তাই না? আপনি এই দেশের নাগরিক কিনা, ইন্ডিয়া নামও একটি দেশ আছে, তার মানে সেই দেশের আপনি নাগরিক কিনা, এই প্রশ্নটা আসছে অবশ্যই। এবার আমার একটা বেসিক কোশ্চেন আছে, তার আগের কোশ্চেন, আপনি তো ভারতের নাগরিক কিনা এই নিয়ে কোশ্চেন হচ্ছে। আমি কোশ্চেন করছি ভারত নামক একটা দেশ থাকতে হবে তার আগে। ভারত নামক একটা বা ইন্ডিয়া নামক একটা দেশ আছে, সেই দেশের তো আপনি নাগরিক অথবা নাগরিক নন, তাহলে দেশটা থাকতে হবে তো। আজকে মনে করুন একটা দেশ নেই, তাহলে তার তো নাগরিক কেউ হতে পারে না। আমি একটা কংক্রিট এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আমি সেই দেশটাতে বেশ কিছু বছর কাটিয়ে এসেছিলাম। দেশটার নাম ছিল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, মানে ইউএসএসআর, বা যাকে আমরা তখনকার দিনে বলতাম সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের নাগরিক ছিলেন অনেকেই ছিলেন, কিন্তু এখন যারা রাশিয়ান, এখন আর সোভিয়েত ইউনিয়ন তো নেই, দেশটা উঠে গেছে, নেই।
এখন আছে রাশিয়া। এবার রাশিয়ার একজন নাগরিক কি নাগরিক নয়, কোশ্চেনটা আছে। দেশটা আছে, দেশের নাম পাল্টেছে। হ্যাঁ, না না, দেশটাই নেই। দেশটা হচ্ছে কি ওই ইউএসএসআর, ওইটা ছিল দেশ। আপনি ভূগোলের কথা ভাবছেন, ভূগোলের কথা আমি ভাবছি না, আমি ভাবছি ওই দেশটা ইউএসএসআর বলে একটা দেশ ছিল। আপনি আইনি ব্যাখ্যায় বলছেন। আর অ্যাকচুয়ালি আইনি ব্যাখ্যা ছিল, অন্য কোনো ব্যাখ্যা নেই তো, আছেই তো আইনি ব্যাখ্যা। তা ইউএসএসআর নেই, তাহলে এখন কি আপনি কাউকে বলতে পারবেন যে উনি ইউএসএসআর নাগরিক? বলা যায় না। এর কারণটা কি দেশটা নেই? তাহলে দেশ যদি না থাকে তার নাগরিকও নেই। একইভাবে আমি বলতে চাই, ইন্ডিয়া নামক দেশ আপনাকে থাকতে হবে। যদি ইন্ডিয়ার নাগরিক আপনি কাউকে বলতে চান যে উনি ইন্ডিয়ার নাগরিক, তাহলে ইন্ডিয়া নামক একটা দেশ হোক। তাহলে ইন্ডিয়া নামক দেশটা আপনি কবে পেলেন? আমি এই কোশ্চেনটা করছি। এই কোশ্চেন যখন করছেন, এর আগে আমার সাথে যে ইন্টারভিউ আপনি দিয়েছেন সেখানে আপনি বলেছেন যে ইংরেজ একটা ডোমিনিয়নকে ভেঙে দুটো ডোমিনিয়ন করেছে। একটা ইন্ডিয়া কলোনি ছিল, কলোনি ডোমিনিয়ন যাই বলুন না, হ্যাঁ। একটা ভারত আর একটা পাকিস্তান, এই দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ডোমিনিয়নকে ভেঙে দু টুকরো, এটা আপনি বলেছিলেন এবং বিভিন্ন সংবাদপত্র আমরা সেটা পেয়েছি। বলার কিছু নেই, এই যে ফ্যাক্ট, তাই না? তো ডোমিনিয়ন যখন একটা ছিল, তো ডোমিনিয়নকে একটা দেশ থাকে তবে তো সেটা ডোমিনিয়ন হয় না। সেটা আমরা তো ছায়াকে তো আমরা কেটে টুকরো করতে পারি না, কায়াকেই টুকরো করা হয়েছে। না, কায়াকে টুকরো করা হয়নি, কারণ এইটা যে দেশ আপনি বলবেন, এটা দেশ ছিল না। এই কারণে দেশ ছিল। দেশ যদি হতো তাহলে এটা কিন্তু ইংল্যান্ডের একটা পার্ট হয়ে যেত। তাহলে ভারতে যারা নাগরিক ছিলেন তখনকার সেই ব্রিটিশ ইন্ডিয়ার, তারা সবাই তাহলে ব্রিটিশ সিটিজেন হয়ে যেতেন। এর কারণ হচ্ছে এইটা ওই যে ছায়া হিসেবেই ছিল, এটা কায়ার সঙ্গে কখনো জোরে। ইংল্যান্ডেই আছে, ইউকেতেই ছিল। এটা ছিল একটা কলোনি। এই কলোনিতে যারা থাকতেন তাদের কাউকে কিন্তু সিটিজেনশিপ দেওয়া হয়নি, তাদের কিন্তু দেওয়া হয়েছিল ওই আপনার প্রজা, তাদের প্রজা বানানো হয়েছিল। তার মানে দে ওয়ার অল সাবজেক্ট টু দেওয়া হয়েছিল, নট সিটিজেনশিপ। ঠিক আছে, অর্থাৎ দেশ হিসেবে এটা ছিল না। তাই জন্য কি ওই 26শে জানুয়ারি দিনটা প্রজাতন্ত্র দিবস? নিশ্চয়ই তাই, প্রজাতন্ত্র দিবস ছিল। এখনো তো প্রজাতন্ত্রই আছে, আপনি কোনটাকে কি বলছেন বুঝতে পারছেন? কেন এখন তো অনেক বিজ্ঞাপনে আমি দেখি সাধারণতন্ত্র। আচ্ছা শুনুন, এই যে এইসব নামগুলোর ব্যাপারে আমার একটু কেমন সমস্যা হচ্ছে। হঠাৎ আমি সেদিন যাচ্ছিলাম, হঠাৎ থেকে মানে সৌমিতা বললো এই দেখো লেখা কি আছে। কি লেখা আছে? রাজভবন। আমি চিরজীবন জেনে এসেছি ছেলেবেলা থেকে রাজভবন। ওমা, রাজভবনের কাছে তো উপর গায়ে দিকে লেখা আছে এখন লোকভবন। লোকভবনটা কি জিনিস? রাজা নেই তাই জন্য রাজভবন, এটাই বলা হয়। রাজার জন্য তো এটা না, ওটা রাজভবন ছিল। হ্যাঁ, রাজভবন তো ছিলই, ওটা রাজা তার ছোঁয়া ছিলেন। তারপরে ওই নামটা আর পাল্টানো হয়নি, কিন্তু ওখানে যিনি ছিলেন তিনি রাজার একজন প্রতিনিধি ছিলেন। ওটা গভর্নর হাউস। তাহলে আপনি রাজভবন বাদ দিন, গভর্নর হাউস ছিল। আপনি গভর্নর হাউসটাকে আপনি এবারে বাংলায় করেছেন, আপনি হাউসটাকে ভবন বানিয়েছেন, বুঝলাম। তার ওই যে গভর্নরটাকে আপনি লোক রাজ বানাই কি করে? ওটা তো যেহেতু গভর্নর রাজার একজন প্রতিনিধি সেই হিসেবে তখন হয়তো ভাবা উচিত। যে গভর্নর সেই রাজার প্রতিনিধি, তাই রাজভবন। আপনি ধরুন রাজাকে বাদ দিন, তাহলে গভর্নর তো বটে, উনি তো গভর্নর। ওই সবগুলো বসে আছেন, উনি কিন্তু গভর্নর, এখনো গভর্নর। আপনি গভর্নরকে লোক বানাই, আমি এটা বুঝতে পারলাম না। আমি তো হঠাৎ অবাক, আমি জানতাম না কিছু, কিন্তু কিভাবে কেউ তো কোনো সারাসত্য করলো না, কি করে হলো এই কারণটা, এই ট্রান্সলেশনটা হলো, এইটা তো হতে পারে না। আপনি গভর্নর হাউসকে আপনি বানান, ঠিক তাই একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যেটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাকে বানিয়ে দেওয়া হলো গণপরিষদ। গণশব্দের কোথা থেকে এসেছে আমি আগেও বলেছিলাম একইভাবে। এবার বক্তব্য হচ্ছে অতএব এইটা দেশ নয়। এই যে ব্রিটিশ ইন্ডিয়া যেটা ছিল সেটাকে আপনি দেশ বলতে পারবেন না, ওটা ছিল ওদের কলোনি, ব্রিটিশ কলোনি। সেই কলোনিটাকে ওরা কোনো কারণে, কারণটা আমি দেখবো না, আমি লয়ের মধ্যে দেখতে পাচ্ছি ওখানে কোথাও বলেনি যে নেহেরু বলেছিলেন, গান্ধী বলেছিলেন, কোথাও শব্দ উচ্চারণ করেনি দুটো ধর্মে ভাগ করো এমন কোনো কিছু শব্দ নেই। অর্থাৎ আমি দেখবো ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন পাস করলো, আইনটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। সেই আইন অনুযায়ী ব্রিটিশ ইন্ডিয়া যে কলোনিটা ছিল সেটাকে দুটো টুকরো করা হলো। ওরা করলো ব্রিটিশ পার্লামেন্ট, আমরা কিছু করিনি, আমাদের কোনো ভূমিকাই নেই, আমি ধরে নেবো কোনো ভূমিকা নেই। তারা করলো দুটো ডোমিনিয়ন, একটা ডোমিনিয়নের নাম দিল ইন্ডিয়া, আর একটা ডোমিনিয়নে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বলে যে আইনটা বানিয়েছিল, যে আইনটা বললো এই দেখো তোমাদের ইন্ডিপেন্ডেন্স দেওয়া হলো, আমরা একবারের জন্য কেন দেখলাম না যে ওই পুরো আইনটার মধ্যে ইন্ডিপেন্ডেন্স শব্দটা একবারের জন্য ব্যবহার করা হয়নি?
আপনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একটা খুলে দেখুন, ইন্টারনেটে আছে, যে কোনো লোকই যখন কিছু ডাউনলোড করতে পারবে। নামকরণটা আছে, নামকরণের মধ্যে আছে, নামকরণটা তো আইন নয়, আইনটা হচ্ছে তার পরে কি লেখা আছে। ওর মধ্যে একবারের জন্য ইন্ডিপেন্ডেন্স কথা লেখা হয়নি। সবাই বুঝিয়ে দিল আমাদের কি, যে ওই 1947 সালের 15ই আগস্ট দুটো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হবে, এর চেয়ে আর ভুল হতে পারে না। কারণ ওই অ্যাক্টের মধ্যে একবারের জন্য না ইন্ডিয়াকে না পাকিস্তানকে কান্ট্রি হিসেবে রেফার করা হয়েছে। বলা হয়েছে আপনি একজন বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, তার সঙ্গে সঙ্গে আপনি একজন আইনবিদ। আপনার ভাষার ওপর বা এগুলোর ওপর আপনার যতটুকু মানে আইনি পরিভাষার ওপর দখল আছে, আমরা সাধারণ মানুষ, আমাদের সবার তো সেই রকম ভাবে আইনি আচ্ছা, তো আপনি অসাধারণ মানুষ বলতে চাইছেন। তো সেখানে দাঁড়িয়ে আপনি যেটা বলছেন যে এই আলাদা শব্দের মানেগুলো আমরা বুঝিনি। ধরুন একটা দোকানে আমরা যাচ্ছি, দোকানে লেখা রয়েছে মিষ্টান্ন ভাণ্ডার। মিষ্টান্ন ভাণ্ডারের মধ্যে তো আলাদা করে লেখা নেই যে এখানে রাজভোগ পাওয়া যায়, চমচম পাওয়া যায়, অমুক পাওয়া যায়, অমুক 10 রকম মিষ্টির কথা তো নেই। মিষ্টান্ন ভাণ্ডার, সব ধরনের মিষ্টি পাওয়া যায়, এটাই তো তার নামের পরিচয় থেকে আমরা দোকানটা বুঝতে পারছি। সেখানে যে ইংরেজি নামকরণটা করলো, এই নামকরণটা মানেই তো তারা তাহলে সেই স্বাধীনতার ব্যাপারটা স্বীকৃতি দিচ্ছে, তাই নামকরণটার মাথায় ওই কথা শব্দটা বসিয়েছে। ভেতরে নেই কেন? যারা সংবিধান পরবর্তীকালে বানালেন, আমি যদি ডক্টর আম্বেদকরের কথাই বলি, কারণ সেই মুহূর্তে সবচেয়ে বেশি এই ব্যাপারে যার প্রজ্ঞা ছিল বেশি, তিনিও কি এই বিষয়টা খেয়াল করলেন না? সেটা আমার সবচেয়ে বড় কৌতূহল লাগবে। আমি ভাবছি সম্পূর্ণ অন্য কথা। তিনিও কি করে সংবিধানটা বানাতে গেলেন, আমি এইটাই বুঝে উঠতে পারছি না। উনি কি করে সংবিধান লিখতে গেলেন, এই যে স্টার্ট করলেন সংবিধান, এই ব্যাপারটা উনি ভাবলেন কি করে যে লিখতে পারেন? তিনি কি এই ক্ষমতার অধিকারী ছিলেন? তিনি বা টোটাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মিলিয়েও কি ভারতের স্বাধীন মানে ইন্ডিয়া নামক ইন্ডিপেন্ডেন্ট একটি কান্ট্রির বা মানে সভারেন কান্ট্রি সংবিধান লেখার জন্য তাদের কি ক্ষমতা ছিল? এই কোয়েশ্চেনটা কি তাদের মাথায় আদৌ এসেছিল? আচ্ছা, এটা তো একটা প্রসঙ্গ গেল, এটা তো নিশ্চয়ই আলোচনার সাপেক্ষে আগের একটি অনুষ্ঠানে আপনি এটা আমার বলেছেন। আমি এই মুহূর্তে ধরুন এসআইআর এর বিষয়টা নিয়ে বলতে চাইছি যে একদিকে নির্বাচন তালিকায় আমাদের নাম আছে কি না নেই, ফর্মে ভুল অনেক কিছু বেরিয়েছে, সেই ফর্মগুলো কিভাবে সংশোধন হবে। আপনি তো মূল জায়গাটায় যেমন যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে এই ফর্মের ব্যাপারটাও কিন্তু আপনি বলেছেন বা আবেদন করেছেন সুপ্রিম কোর্টে যে এই ফর্মটাই ভুলে ভরা এবং এই ফর্মটাকে মানুষের কাছে দিয়ে ফিল আপ করানোরও কোনো আইনি ব্যাখ্যা নেই, তাই তো? না, এইটা যেহেতু সাবজুডিস আছে, আমি আলোচনাতে যাবো এই পার্টিকুলার আলোচনা। আচ্ছা, এইটাকে একটু আমাকে ক্ষমা করুন। আচ্ছা, ঠিক আছে, সেটা আপনি নাই বললেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন তাহলে মানুষ কি করবে যাদের নাম ওঠেনি বা যাদের অনেক ভুল তালিকা রয়েছে? তাদের বলাচ্ছে হিয়ারিংয়ে ডাকা হবে, হিয়ারিংয়ে যাবে। এমন মতুয়া সম্প্রদায়ের কথাও যদি বলি, অসংখ্য মতুয়া রয়েছে যাদের কাছে ওরকম কোনো প্রামাণ্য নথি নেই যেটা দিয়ে তারা প্রমাণ করতে পারবেন যে তারা ভারতের নাগরিক কি নাগরিক নন। তাদের তাহলে কি করণীয় থাকবে? সবই কি ঈশ্বরের নামে বা আল্লাহর নামে বা বিধির নামে ছেড়ে রাখতে হবে? আমি শুধু একটাই বলতে পারি যে এসআইআর এর নামে ইলেকশন কমিশন যা করছে, তাদের এই করবার অথরিটি কিন্তু নেই। তারা বলে নিজেরা বুঝতে পারছে না, ইলেকশন কমিশন বুঝতে পারছেন না, তাদের যে আধিকারিকরা যে তারা যা করে যাচ্ছেন এগুলো করার অধিকার তাদের কিন্তু নেই। তাহলে আপনি যে কথা বলছেন তাদের অধিকার নেই, তাহলে আমরা সুপ্রিম কোর্টকে দেখেছি অনেক জায়গায় তারা নিজেরা সুপ্রিম মামলা তারা নিজেরা করে যে অধিকার আছে কি নেই, তুমি এটা করতে পারো না, এটা নিয়ে তো সুপ্রিম কোর্ট চুপচাপ। আপনি এমন চুপচাপ, অনেকেই চুপচাপ, আমি চুপ নই, আমি কিন্তু গেছি। একদম ঠিক কথাই বলেছিলাম, শুভকর করা উচিত ছিল। আমি তো এখনো বলবো, আমি তো এই দেশের নাগরিক তো 100%। আমি সেইভাবেই বলছি যেটা শুভকর করা উচিত ছিল। শুধু সুপ্রিম কোর্ট না, হাইকোর্টও করতে পারতো। কেন করেনি আমি কি করে বলবো? তারা করেননি, তারা হয়তো বিচার করে দেখেছে যে এটা ঠিক না বা কোনো কারণ, এটা তাদের ব্যাপার। এবার তাদের ব্যাপার ছেড়ে দিচ্ছে। এবার আমাদের যারা প্রতিনিধি করে পাঠিয়েছি কি সরকারি দলে ক্ষমতায় যারা আছেন বা বিরোধী দলে যারা আছেন, আমি ক্ষমতায় থাকাদের কথাও আমি একটু আলাদা সরিয়ে রাখছি, আমি বিরোধিতার কথাই বলছি, যারা প্রত্যেক ক্ষেত্রে সরকারিদের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন, তাদের কাজও যেটা
সাংবিধানিক এবং গণতান্ত্রিক দেশের নিয়ম অনুসারে, তারাও এই মূল প্রসঙ্গটা নিয়ে কিন্তু কোথাও কেউ আলোচনা করছেন না। ওটা ভুল পদ্ধতিতে হচ্ছে, সেটা কেন হচ্ছে, এইসব নিয়ে বলছেন। কিন্তু আপনি যে জায়গাটায় হাত দিচ্ছেন, এই জায়গাটা তো কোনো বিরোধী দলেতে এত বড় বড় লয়ার আছেন, ব্যাপারটা কি? সাধারণ মানুষ তো মানে বিস্ময়ে হতবাক, শুধু না কিং কর্তব্য বিমূঢ় বলে বাংলায় একটা শব্দ আছে। আপনার আরো কয়েকটা দিন অপেক্ষা করুন, না আরো কয়েকটা দিন অপেক্ষা করুন, আচ্ছা, মানে ফলেনও পরিচয়। হ্যাঁ ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। না ঠিক আছে, না এই যে কথাটা বলছি যে রাজনৈতিক দলগুলো বলার জায়গায় নেই কেন, আপনি যে জায়গাটাকে তুলে ধরতে চাইছেন, যেটার জন্য আপনি গেছেন কোর্টে, কোর্টে কিভাবে বলেছেন সেটা আপনি এখন বলতে পারছেন না, কতগুলো আইনি বাধ্যবাধকতার জন্য, তাহলে বিরোধী দল বা কেন্দ্রের যে সরকারি দল তার বিরুদ্ধে এখানকার শাসক দল দক্ষিণ ভারতে এবং বিভিন্ন রাজ্যে তো বিরোধী দলের সরকারও রয়েছে। আমি তো আপনাকে আবার বলছি, বিরোধী দলের সরকার তো অনেক কিছুই করতে পারতো। এই কোশ্চেনটা কেন তোলেনি যে ভারতে যে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পদে বসতে পারেন না, তার শপথটা ভুল ছিল। এইটা তো আমি অনেকবার বলেছি। ওই একজনও বিরোধী পক্ষের কোনো লোক তো গিয়ে বললেন না যে সত্যি তো এটা আমি ঠিক বলেছি কি ভুল বলেছি, এটা বিচার করা হোক। তাহলে আপনি শুধু প্রধানমন্ত্রীর কথা বলছেন কেন? বিভিন্ন রাজ্যের তাহলে প্রধানমন্ত্রী যদি তার শপথ নিয়ে ব্যাপারটা ভুল থেকে থাকে, তাহলে তো রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। রাজ্য মুখ্যমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়ে আছে, রাজ্যের কেউ মুখ্যমন্ত্রী নেই। প্রথম কথা, তথাকথিত আমাদের সংবিধান যেটি আছে তার মধ্যে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর কথা বলাই হয়নি। তা আপনি যখনই শপথ নিয়েছেন অমুক রাজ্যের আমি মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, আপনি তো মন্ত্রী হতে পারেন, আপনি সব মুখ্যমন্ত্রী পরের কথা, মন্ত্রী হতে পারেননি। আমি তো বলছি এটা হচ্ছে এই যে কনস্টিটিউশনটা লেখা আছে তার ভিত্তি করে, কিন্তু আমি তো বলছি যে আদৌ এই কনস্টিটিউশনটা নেই, আমরা এইখান থেকে বেরোতে পারছি না। তো বিরোধী দলের তার জন্যই পারতেন, তার বলতেই পারতেন যে আপনি যে প্রধানমন্ত্রী হিসেবে বলছেন নিজেকে, আপনি তো প্রধানমন্ত্রী নন। এই জন্য নন কারণ আপনি শপথ নেননি। আপনি যে শপথ নিলে আপনি মন্ত্রী হতে পারতেন, সেই শপথটা আপনি নেননি। এটা নিয়ে তো কেউ কিছু বলছে না। আমরা যদি সবাই চোখে আঙুল দিয়ে মানে দেখিয়ে দেওয়ার পরেও চুপটি করে বসে থাকি, তাহলে তো আমার সেটা কিছু করণীয় নেই না। কিন্তু আমার যা করণীয় সেটা আমি কিন্তু করছি। আমি দেখতে পাচ্ছি আমি সুপ্রিম কোর্টে গেছি, আমি কিন্তু আমার এটা করণীয়, এটা আমার একটা। ঠিক আছে, আপনি রবীন্দ্রনাথের কথা মেনে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, আমি সেটা আপনি গেছেন একলা, ঠিক আছে। কিন্তু আজকে এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। হ্যাঁ বলুন। ৭৮ বছরের মধ্যে দাঁড়িয়ে আপনি বলতে চাইছেন যে সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, তাদের আইনি ব্যাপার নিয়ে অত বেশি তার বিপদে না পড়লে পরে আইনি ব্যাখ্যার মধ্যে যান না, সেগুলো বড় বড় লয়াররা রয়েছেন তারা এগুলো জানেন, যারা সমাজবিজ্ঞানী রয়েছেন তারা জানেন। তো এই ৭৮ বছর ধরে আপনি বলছেন এই ১৪০ কোটি দেশের কেউ সংবিধানটি বৈধ নয়, বা সংবিধানটি বৈধ নয় বলে এখানে কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা শপথ নেওয়ার বিষয়টিও অবৈধ, এটা নিয়ে কেউ কিছু ভাবলেন না, কেউ কিছু করলেন না। আমি তো অবাক হয়ে যাচ্ছি সেখানে, আমি তো এখনো অবাক হচ্ছি। এই যারাই এসআইআর এর ফর্মটা ভর্তি করেছেন, ফিল আপ করেছেন, আমি হতবাক। বা তাদের কি করার আছে বলুন? খুবই করার ছিল। কি করার ছিল আপনি আমাকে বলুন। আজকে সাধারণ মানুষের কাছে ধরিয়ে দিয়ে বলা হচ্ছে এগুলো আপনাকে করতে হবে, এগুলো যদি আপনি না করেন তার জন্য আপনাকে পরে ভুক্তভোগী হতে হবে। ভুল হলে পরে বিএলওদেরও পর্যন্ত বলা হয়েছে যে এগুলো ঠিকমতো না করলে পরে টাকা ফাইন, 7 বছরের জেল, 4 বছরের জেল বার করে দেওয়া হবে। আবার বিরোধী দলের থেকে বলা হচ্ছে তাদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তাদের থাকবে না ব্যাংক অ্যাকাউন্ট, নাগরিকত্বের যা যা স্বাধীনতা থাকে সেগুলো কিচ্ছু থাকবে না, সেখানে তাদের বেগার খাটতে হবে, মানে সেই পুরনো দাস প্রথা অনুযায়ী তাদের দুমুঠো অন্যের জন্য এই কাজগুলো তাদের করতে হবে। এই নীতি যদি সাধারণ মানুষের মধ্যে ঢুকে থাকে তাহলে তারা পড়াশুনো করবে, রুটি রোজগারের জন্য দৌড়বে না এই এত গভীর যে আইনের মারপ্যাচ সেগুলো নিয়ে সাধারণ মানুষ ভারতবর্ষের মতন দেশে ভাববে, এটা আপনি আশা করছেন কি? আমি খুব আশা করছি, কারণ আপনি যারা সাধারণ মানুষ বলছেন তারা কেউ সাধারণ মানুষ নন। আপনি যে আইনের ওই বললেন না দেন উকিল বা এরা যে আইন, ওরা কেউই আইন করছে না, আইন করছেন এই তথাকথিত সাধারণ মানুষ। এরাই কিন্তু ভোট দিয়ে আইনটা বানাচ্ছে। ওই যে আইনটা আপনি বানাননি, বানিয়েছে আমরা সবাই মিলে। আমরা আইনে করে আমরা পাঠাচ্ছি,
পাঠানোর পর কি তারা আমাদের জিজ্ঞাসা করে নাকি কিছু? এইবার ওইটা জিজ্ঞেস করে না, করে সেটা না তো। না, ওই সব কিছুর মূল আমি দাঁড়িয়ে আছি যেখানটা, সেটা হচ্ছে ভারতের সংবিধান। আপনি আমাকে সংবিধানটা দেখিয়ে দিন। এতবার তো আপনার মুখে বললো, আপনার এই চ্যানেলে বলেছি, আচ্ছা একজনও কেউ আমাকে আমার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ কেন করলেন না? যে এই ভদ্রলোক এমন একটা কথা বলছেন, বা এই লোকটা, ভদ্রলোকরা কেন বলবো, লোকটা এমন একটা বাজে কথা বলছে, আমাদের সংবিধান নেই? কই আমাকে তো এই কথাটা বললেন না এসে? আমি তো এত বড় আমি তো কলকাতা শহরে থাকি, তাই না? এমন নয় যে আমি আমাকে কেউ চেনেও না, আমাকেও কেউ চেনে, এত তো আছেন সবাই, কেউ কারোর মুখ থেকে তো আমি কোশ্চেনটা শুনলাম না যে আপনি কোথেকে বলছেন। তারা ভাবছেন যে সূর্য উঠছে, আলো দেখা যাচ্ছে, তাতে এই লোকটা এসে বলছে যে সূর্য বলে কিছু নেই। তারা সেভাবেই দেখছে বিষয়টা। তার মধ্যে তার মানে বেসিক এডুকেশনে মুশকিল আছে, গন্ডগোল আছে কিছু। তা না হলে এইরকম কোশ্চেন করতে পারেন না। একজন বলছেন যে সূর্যটা নেই, তাহলে তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে বলবেন। আপনি জিজ্ঞেস করেছেন কি? তারা তো অন্য কথা বলতে পারে, তারা তো বলতে পারে যে ভদ্রলোকের সঙ্গে কি কথা বলবে, এরকম ভাবে কথা বলছেন, তার শর্ট সার্কিট আছে। হ্যাঁ, ভাবতেই পারেন আপনি শর্ট সার্কিট। আমি তো জানি যে শর্ট সার্কিট ব্যাপার নেই। আপনি তো আসুন না, এই সময় দেখিয়ে দিন যে না, ভারত অমুক দিন কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন তো এটা তো ভারতের কনস্টিটিউশন, আপনি আমাকে দেখিয়ে দিন কেউ আইন অনুযায়ী দেখা। আপনি মুখে একটা বই এনে আমার মুখে ছুড়ে দিলেন যে এই ভারতের কনস্টিটিউশন, আর ওরকম বলতে আমার কাছেও আছে। আপনি বইটাকে কনস্টিটিউশন বললে চলবে না। বইটার পেছনে যে ল আছে, লটা কি কাজ করছে, এটাকে বলে ফোর্স অফ ল। এই বইটার পেছনে কি ফোর্স অফ ল আছে? নেই। এই জন্য বলছি, কারণ ওটা কোনো আইনত ভাবে আপনি করতে পারেন না। তাহলে সাধারণ মানুষ এখন যে প্যানিকের মধ্যে দিয়ে যাচ্ছে, অসংখ্য মানুষ প্যানিকের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিদিন একটা না একটা আত্মহত্যার খবর আমরা পাচ্ছি। এরপরে মানুষের তাহলে আর এখন এক্ষুনি তাহলে কি করার আছে এই মুহূর্তে? আমি যেটা বলতে চাইছি, এই যে পুরো দায়িত্ব নেওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এগুলো হচ্ছে কিন্তু, তাই না? তারা কিন্তু এটা করতে দিচ্ছে যে কারণ তাদের অজ্ঞতা, তাদের নিজেদেরও অজ্ঞতা আছে এই ব্যাপারে, যার জন্য ঘটনাটা। আপনি বলছেন অজ্ঞতা, হ্যাঁ। বিরোধী দল বলছে যে এটা অজ্ঞতা নয়, এটা তারা বুঝে শুনেই পরিকল্পনা মাফিক করছে। তাদের ভোট ব্যাংককে নিজের সপক্ষে এনে তারা বিভিন্ন রাজ্যগুলোকে নিজের হাতে নিয়ে গিয়ে এক দেশ, এক ধর্ম, এক সরকার তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে, যেটা 1925 সাল থেকে শুরু হয়েছে। 2025 বছরে 100 বছর তারা পূর্ণ করলো। আমি RSS এর কথাই বলছি, নাম করেই বলছি। তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সত্যি কথাই তো, গ্রাফ যদি আপনি দেখেন একটু ধীরে হয়েছে বটে, কিন্তু গ্রাফ কিন্তু ওই নিচ থেকে আস্তে 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 ওপর দিকে তো উঠছে। তারা তো তাদের চিন্তা ভাবনা সঠিক আছে, না হলে তারা উপরে উঠছে কেন? ভুল থাকলে তো পড়ে যেত। আগুন জ্বলছে, দাবানল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তা আমরা কিছুই করছি না, তারা দাবানল ওরকম আরো বাড়বে, বেড়েই যাবে। আমরা কিছু করে চলুন। আরে অ্যাটলিস্ট আপনি গ্রামারটা দেখুন। গ্রামার আপনি ক্লাস 5-এ পড়েছেন তো, ইংরেজি গ্রামারটা? আরে গ্রামারটা আপনি পড়েছেন কিনা সন্দেহ আছে। আমি বাংলায় বলে দিলাম আপনাকে। ফর্মটা ফিল আপ করেছেন না, আপনাদের এত গ্রামার সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনি ইংরেজি বোঝেন? আই এম সরি, আমি এই বলছি, কিন্তু মানে বলতে চাইছিলাম না, কিন্তু তাও বললাম, বলে ফেললাম। মানে আমি আমার কথা বলছি, আমি যে ফর্মটা ফিল আপ করেছি সেটা ইংরেজিতে আমি সুজিত লিখেছি, আর যখন বাংলায় আমি দেখছি, আমার নামটা আসার পরে আমি তখন বাংলায় দেখছি এখানে লেখা হয়েছে তালুবিস্ময় হস্যু বর্গের জয় দীর্ঘই ত, আর চ্যাটার্জিটা লেখা রয়েছে চটজি। মানে চটজি, মানে আপনাকে চটতে বলেছে? চটিয়ে বলছে। ঠিকই তো বলেছে। আমি চটে উঠুন। এই যতক্ষণ না চটবেন ততক্ষণ এই চলতে থাকে। এইগুলো হচ্ছে বিকজ, আমি বলে দিচ্ছি আবার, আমাদের কোনো আইন নেই এদেশে রুল অফ ল বলে কিছু নেই। এই জন্য নেই কারণ আমাদের সংবিধান নেই। আমি আবার বলছি, সংবিধান নেই। এটা আমি সংবিধানকে অসম্মান বা অশ্রদ্ধা করছি না। সংবিধান থাকলে তাহলে এগুলো মানা বা না মানা কোশ্চেন আসে। সংবিধান বেসিক্যালি নেই। কেন নেই সেটা ভাবুন, আমাকে কোশ্চেন করুন কেন নেই। আপনি করলে তো হবে না, কারণ আপনি তো ট্রান্সমিট করুন না। তো যারা করতে পারেন তারা চুপ কেন? আমাকে কোশ্চেন করতে পারেন তো, আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কথা বলছেন কেন পাগলের মতো? আপনি পাগল? সুবোধ বাবু, আমাদের সময়সীমা খুব শেষ হয়ে এলো। মানুষের হাতে খুব সময় কম থাকে, যার জন্য কোনো একটি অনুষ্ঠান অনেকক্ষণ ধরে দেখবার মতো ধৈর্য তাদের থাকে না। নানান কাজের মধ্যে মানুষকে ব্যস্ত রাখতে হয়, ব্যস্ত রাখা হয়। তো
আচ্ছা ঠিক আছে, ব্যস্ত রাখা হয় তাদের। ঠিক। তো সেইখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটা এই পর্বটা এখানেই শেষ করতে হলো। আমি একটু সামারিটা যদি যাই তাহলে যেটা সুবোধবাবু বলতে চাইলেন যে মানুষের কথা আমি সরিয়ে রাখছি, যারা আইনজ্ঞ আছেন, যারা সমাজবিজ্ঞানী আছেন, তারা কেন সুবোধবাবুকে জাজ করছেন না যে আপনি কেন এসব ভুলভাল বলছেন, হ্যাঁ, সমাজের অপকার করছে না, সমাজের আপনি ক্ষতি করছেন এই কথাগুলো বলে। কেন মারাত্মক কথা কিন্তু বলছেন। তিনি বলছেন ভারতবর্ষে তো অন্য শত কিছু যা প্রবলেমগুলো আছে, প্রবলেমের মূল যেটা জায়গা সেটা হচ্ছে কি সংবিধান, সেই সংবিধানটি বৈধ নয়, এই কথাটা উনি বলছেন। আমি তো আমার মানে জীবিতকালের মধ্যে আমি শুনিনি, মানে জীবিতকাল মানে যতদিন আমি এইসব সাংবাদিকতার লাইনে আছি বা যবে থেকে আমার নলেজে সামান্যটুকু যার মাথার মধ্যে আছে সেটুকুর মধ্যে শুনিনি কারো মুখ থেকে কথা যে ভারতবর্ষের সংবিধান বলে তো কিছু নেই, এ কথা উনি বলছেন। আমারও খুব উৎসাহ রইলে জানবার আর একটু ভেতরে যাওয়ার জন্য। সেই গানটা আছে না, সেই যে গভীরে যাও, আরও গভীরে যাও, সেরকম গভীরে সুবোধবাবুর সঙ্গে আরেকটি পর্বে আপনাদের সামনে হাজির করব তিনি কেন এ কথা বলছেন। আর আমি এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে আইনজ্ঞ যারা আছেন, সমাজবিদ যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা, আমরা তো খুব কম বুঝি, আপনারা অনেক বেশি বোঝেন, আপনারা কেন সুবোধবাবুকে জিজ্ঞাসা করছেন না যে আপনি এই কথাগুলো কেন প্রচারের মধ্যে আনছেন, তাই তো? একদম তাই, একদম তাই। কিন্তু তারা শুধু আমাকে জিজ্ঞেস করলেই হবে না, তাদের উল্টোটাও করতে হবে, তাদের বলতেও হবে যে সংবিধান আছে, সেটা আমার কাছে এনে হাজির করুন যে এই আমার এই তো একটু পাশে সংবিধান আছে, তাহলে আপনি কেন বলছেন, এর আমি উত্তর। আচ্ছা, তাহলে দিগদর্শনের দর্শক বন্ধু, আপনাদের সামনে হাজির করলাম একটা অনুষ্ঠান। আপনারা মতামত দিন, যদি অনুষ্ঠানটি ভালো লাগে অন্যকে শেয়ার করুন। ঋত্বিক ঘটক বলেছিলেন না, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো, তো সেই ভাবা প্র্যাকটিস করার কাজটা কিন্তু আমাদের প্রত্যেকেরই, এবং দরকার হলে আপনারা সরাসরি কিন্তু সুবোধবাবুকে প্রশ্ন করতে পারেন। আমি এখানে প্রশ্ন করবেন, আমি সেগুলো পাঠিয়ে দেবো ওনার কাছে যে আপনারা কি ওর কাছে জানতে চান। আর এই ধরনের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক করছি অনুষ্ঠানগুলো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, যাহলে আগামী দিনে এই ধরনের অনেক কিছু ব্যাপার আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো। কারণ আমি এর আগেও বলেছি যে আমার স্লোগান যেটা হচ্ছে সেটা হচ্ছে রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন। কেন না, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার, আজকে অনুষ্ঠানটা শেষ করছি। অনেক অনেক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞ থাকছি আপনার এত মূল্যবান সময় আমাদের চ্যানেলের দর্শকদের জন্য আপনি দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। নমস্কার।